আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি সবাই ঝটপট কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। তো যারা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে কে কোন শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষা দিচ্ছেন, কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানান। আমি কিন্তু কথা রেখেছি আপনাদের জন্য, কিন্তু আমি আমার যে 5 নাম্বার পর্ব, এই পর্ব কিন্তু নিয়ে এসেছি। আমাদের যে টপ 200 MCQ সলভ ক্লাস ছিল আজকে, আমার যদিও একটা এডমিশনের ক্লাস ছিল, ওই ক্লাসের পরেও কিন্তু আমি কিন্তু ঘুমাতে পারতাম, রেস্ট নিতে পারতাম, কিন্তু আমি চিন্তা করেছি না, আমার শিক্ষার্থীরা, আমি চিন্তা করেছি আমার শিক্ষার্থীরা যেহেতু অপেক্ষা করছে এবং ক্লাসটা চাচ্ছে, তোমাদের রিকোয়েস্টেই কিন্তু, তোমাদের জন্যই কিন্তু ক্লাসটা নেয়া। তো তোমরা যারা যারা যুক্ত হচ্ছে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজ সাদীপ লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কামিলিয়া রুজ লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ এনামুল করিম বাবু, আমার টেকনাফের সেই শিক্ষার্থী, শিক্ষার্থী বাবু কি করেছে? বাবু লিখেছে সালাউদ্দিনকে মেনশন করেছে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সালাউদ্দিনকে বারবার মেনশন করছে দেখতে পাচ্ছি। তো যারা যারা আমার সাথে যুক্ত হচ্ছে সবাইকে বারবার বলছি যে একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও। আর যারা যারা যুক্ত হচ্ছে সবাই একটু কষ্ট করে আমাদের এই যে দেখো, সবাই একটু কষ্ট করে আমাদের এই রাশেদ স্যার পেজ থেকে কমেন্ট গুলো করো, তাহলে সবার কমেন্ট আমি পড়তে পারবো, সবার কমেন্ট কিন্তু আমি দেখতে পারবো। তো যে যেখান থেকে ক্লাসে অংশগ্রহণ করেছো সবাই একটু কষ্ট করে, সবাই একটু কষ্ট করে আমার রাশেদ স্যার পেজ থেকে কমেন্ট গুলো করবে। রাশেদ স্যার, এই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজের নেম, রাশেদ স্যার, রাশেদ স্যার। তোমরা চাইলে আমি আমি খুব শীঘ্রই তোমাদের জন্য আবার ব্যাকরণের একটা সলভ ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। তো তোমরা যদি চাও ইনশাল্লাহ আমরা ব্যাকরণের সলভ ক্লাসও নিব। আমাদের সাথে রাজশাদীপ যুক্ত আছে ঢাকা বোর্ড থেকে। ঢাকা বোর্ডে কে আছো জিজ্ঞেস করেছে, তোমাদের মধ্যে যদি কেউ ঢাকা বোর্ডে থাকো অবশ্যই ওকে রেসপন্স করো। একসাথে কোলাবোরেশন করে পড়াশোনা করো, নোট শেয়ার করো, পড়াশোনা করো, সময়গুলো শেষে সময়গুলো কাজে লাগাও। কেউ হেলাফেলা সময়গুলো নষ্ট করবে না, আমি চাই তোমরা সবাই ভালো করো। আমাদের সাথে রাখি বণিক যুক্ত হয়েছে, লিখেছে আদাব স্যার। আদাব। তো আমি একটু আস্তে কথা বলবো, আমি প্রতিদিনের তুলনায় একটু আস্তে কথা বলবো, কেননা আজকে আমার পরপর দুইটা ক্লাস, আমি অলরেডি 4 ঘন্টা দুইটা একই ক্লাস নিয়েছি, এখন আরেকটা নিচ্ছি। তো আমি পরপর অনেকক্ষণ যাবত কথা বলার কারণে আমি একটু গলার স্বরটা একটু বসে পড়েছে, আমি একটু পানি খাবো আর একটু করে ক্লাস নেব। তো
আমি বেশি চিল্লাবো না, তোমরা একটু কমেন্টে, সবাই কমেন্টে একটু রেসপন্স করবা। কারো আজকের ক্লাসটা কারো নোট করা লাগবে না। আমি ক্লাস শেষে কথা দিচ্ছি, ক্লাস শেষে 10 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে প্রত্যেকটি ইনবক্সে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। ইনবক্সে তোমরা পিডিএফটা পাইতে হলে কি করতে হবে, ক্লাসটা শেয়ার করো আর 5 জন বন্ধুকে মেনশন করো। আর আমার এই রাশেদ স্যার পেজে, তোমরা ইনবক্স করো, এই রাশেদ স্যার পেজে, ইনবক্স করো। আমি তোমাদেরকে ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে, আমি যদি বাচ্চা থাকি 10 মিনিটের মধ্যে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। আজকে ক্লাসের প্রথম এমসিকিউ। আমি একদম সময় নষ্ট করবো না তোমাদের। আমি আজকে আমি একদমই সময় নষ্ট করবো না। দুপদাপ তোমরা খালি কমেন্ট করবা, আমি পড়ায় যাব। আমি একদমই সময় নষ্ট করতে চাচ্ছি না। আজকে আমাদের বাংলা ক্লাসের যে টপ 200 এমসিকিউ সিরিজে আজকে 5th পর্ব, মানে 5th এপিসোড, আমরা 5 নম্বর পর্বে আছি। এখানে আমি আলোচনা করবো 101 থেকে। এর আগে আমাদের 100টা এমসিকিউ সলভ হয়েছে। যারা ক্লাসগুলো পাও নাই বা পান নাই, তারা একটু কষ্ট করে আমাদের রাশেদ স্যার পেজ অথবা ইংরেজিতে রাশেদ স্যার আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এই জায়গায় আমি একদম প্লে লিস্ট করে ধারাবাহিক ভাবে আপনাদের 4টা ক্লাস দেয়া আছে। আপনি ওই জায়গা থেকে 2x দিয়ে টেনে ইউটিউবে গিয়ে 2x দিয়ে টেনে আপনি ক্লাসগুলো করতে পারবেন। ঠিক আছে? তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। 101 নম্বর প্রশ্ন আমাদের। 101 নম্বর প্রশ্ন কি বলছে? অনুপমের মা কেমন ঘরের মেয়ে? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও। সবাই একটু কামিলিয়া রোজ লিখেছে গরিব ঘরের মেয়ে। রাজশাহ দ্বীপ লিখেছে ধনীর। একটু সবাই একটু কমেন্ট করে জানাও। এই যে এই জায়গায় আছে বামুনের মেয়ে, গরিবের মেয়ে, কায়েতের মেয়ে, ধনীর মেয়ে। তাহলে আমাদের এই যে অনুপমের মা কেমন ঘরের মেয়ে? সবাই একটু কমেন্ট করে জানাও যে অনুপমের মা কেমন ঘরের মেয়ে। আসিয়া সুলতানা লিখেছে আসসালামু আলাইকুম। এনামুল লিখেছে স্যার দুঃখিত আজকে সন্ধ্যার ক্লাসটা মিস করেছি। আজকে সন্ধ্যার ক্লাসটা তুমি যদি এডমিশন শিক্ষার্থী মানে এইচএসসি পরীক্ষার্থী হও তাহলে তোমার কোনো দরকার নাই। এটা এডমিশন ক্যান্ডিডেটদের আর জব প্রত্যাশীদের ক্লাস ছিল সন্ধ্যার ক্লাসটা। জব ক্লাস মানে সন্ধ্যার ক্লাসটা ছিল, সন্ধ্যা 7টার ক্লাসটা ছিল জব প্রত্যাশী আর হচ্ছে এডমিশন টেস্টের শিক্ষার্থীদের জন্য, তোমার জন্য না। তুমি যদি এইচএসসি ক্যান্ডিডেট হও। ভয়েস কেমন যেন লাগছে ভাই, আমার আজকে বলার শর্টটাই কেমন যেন হয়ে গেছে। চিল্লাচ্ছি তো, অনেকক্ষণ যাবত ক্লাস নিচ্ছি তো, মানে লং টাইম ক্লাস নেওয়া হচ্ছে। তো একটু আমি কথা কম বলবো, আস্তে কথা বলবো, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। আর যদি সম্ভব হয় একটু ইয়ারফোন ব্যবহার করো তাহলে আশা করি আরো ভালো বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা জানি যে অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন। অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন সবাই বলো দেখি। সবাই দেখি কমেন্ট করছো, সবাই কমেন্ট করছো অনুপমের মা কেমন ঘরের মেয়ে। সবাই একটু কমেন্ট করো অনুপমের মা কেমন ঘরের মেয়ে। জাস্ট কমেন্ট করো। আজকের ক্লাসে কোনো নোট করা লাগবে না, আমি সবাইকে নোট দিয়ে দিব। বলো আজকের ক্লাসে সবাই বলো অনুপম কেমন ঘরের মেয়ে, অনুপমের মা কেমন ঘরের মেয়ে, অনুপমের মা কেমন ঘরের মেয়ে। অনুপমের মা কেমন ঘরের মেয়ে, অনুপমের মা কেমন ঘরের মেয়ে, অনুপমের মা গরিব ঘরের মেয়ে, অনুপমের মা কেমন ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে। এখন কিন্তু তোমাদের বুঝাবুঝির টাইম নেই, এখন জাস্ট তোমরা বলো অনুপমের মা কেমন ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে। আমার ক্লাসে কিন্তু রিভিশন আর রিভিশনটা সুযোগ কই পাবার ভাই, সময় নাই তো। এরপর আসি কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল, কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল, কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল। সবাই কমেন্ট করো কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল, কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল, কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল, কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল। আফিয়া লিখেছে অপশন ঘ। ঠিক আছে, আক্তার ফারুক লিখেছে গরিবের রাখি বণিক লিখেছে অপশন ক। তাহলে দেখো অপশন 102 নম্বর প্রশ্নটা ছিল। 102 নম্বর প্রশ্ন ছিল কি, কেমন ঘর থেকে অনুপমের বিয়ে এসেছিল, কেমন ঘর থেকে অনুপমের বিয়ে এসেছিল। অনেক বড় ঘর থেকে অনুপমের বিয়ে এসেছিল, অনেক বড় ঘর থেকে অনুপমের অনেক বড় ঘর থেকে অনুপমের কি এসেছিল, সম্বন্ধ এসেছিল, বিয়ের সম্বন্ধ এসেছিল কোন ঘর থেকে, অনেক বড় ঘর থেকে। ওকে ফাইন। 103 নম্বর এমসিকিউ, সবাই একটু আসো। 103 নম্বর এমসিকিউ, অনুপমের বন্ধুর নাম কি, অনুপমের বন্ধুর নাম কি। সবাই কমেন্ট করো অনুপমের বন্ধুর নাম কি,
অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নাম কি? বয়স কেটে 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 যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, বয়স কেটে যাচ্ছে। মিফতাহুল জিনান, মিফতাহুল জিনান, তুমি একটু কষ্ট করে এর আগের লাইভ ক্লাসটা দেখো। সেটা সন্ধ্যা 7টা 15 মিনিটের লাইভ ক্লাস, তোমার বিসিএস এর জন্য কাজে লাগবে। সন্ধ্যা 7টা 15 ক্লাসটা তুমি জয়েন করো। এই ক্লাসটা তোমার না করলে হবে, এটা একাডেমিক না, এটা 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 এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস। এটা তোমার এডমিশনের বা জবের ক্লাস না, এটা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস। তুমি চাইলে এর আগের ক্লাসটা করতে পারো, সন্ধ্যার ক্লাসটা করো। তাহলে দেখো, অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নাম হচ্ছে হরিশ। এই হরিশ কোথায় থাকে? হরিশ থাকে কানপুরে। কোথায় থাকে? কানপুরে। হরিশ কোথায় থাকে? কানপুরে। হরিশ ছুটিতে, হরিশ ছুটিতে কোথায় এসেছে? হরিশ ছুটিতে কলকাতায় এসেছে। কলকাতায়, কলকাতায়। দেখো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যেভাবে, যত ভাবে প্রশ্ন আসতে পারে সবগুলো কিন্তু বলছি। হরিশ, দেখো এই অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নাম হচ্ছে হরিশ। হরিশ কোথায় থাকে? হরিশ থাকে কানপুরে। হরিশ ছুটিতে কোথায় এসেছে? হরিশ ছুটিতে এসেছে কলকাতায়। হরিশ ছুটিতে কোথায় এসেছে? কলকাতায়। এরপরে আসি 104 নম্বর প্রশ্ন। বলছে কোথায় বসবাসকালে রবীন্দ্রনাথ ছোট গল্প রচনা স্বর্ণযুগ ছিল? দেখো, আমাদের রবি ঠাকুর, রবি ঠাকুর, রবি ঠাকুর, এই রবি ঠাকুর তিনি, আমরা জানি, বাংলা ছোট গল্পের জনক। বাংলা ছোট গল্পের, বাংলা ছোট গল্পের, লিখে রাখো, বাংলা ছোট গল্পের জনক, জনক, পিতা, পিতা বা স্রষ্টা। বাংলা ছোট গল্পের জনককে, বাংলা ছোট গল্পের জনক হচ্ছে রবি ঠাকুর। এই রবি ঠাকুর কোন জায়গায় থাকাকালীন সময়ে সবচেয়ে বেশি ছোট গল্প রচনা করতেন? তিনি বাংলাদেশের, বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহ অবস্থানকালে সবচেয়ে বেশি তিনি ছোট গল্প লিখতেন। তাহলে কুষ্টিয়ার শিলাইদহ, শিলাইদহ থাকাকালীন সময় তিনি সবচেয়ে বেশি ছোট গল্প লিখতেন। এর জন্য এই জায়গাটাকে বলা হয় ছোট গল্পের স্বর্ণযুগ বলা হয়। তিনি শিলাইদহ অবস্থানকালে এটা ছিল সবচেয়ে স্বর্ণযুগ বা গুরুত্বপূর্ণ সময়। এরপর আসি 105 নম্বর এমসিকিউ। কাকে দেখলে, কাকে দেখলে দেখো, কাকে দেখলে অন্নপূর্ণার, এই বানানটা একটু ভুল আছে, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বলে মনে হয়। এটা হবে অন্নপূর্ণা, অন্নপূর্ণা, ঠিক আছে? কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বলে মনে হয়। অন্নপূর্ণা কে? অন্নপূর্ণা হচ্ছে দেবী দুর্গা। দেবী দুর্গার আরেকটা নাম খাদ্যের দেবী বা অন্নের দেবী বা রিজিক, আমরা সরি ইসলামিক নাম চলে আসে, রিজিক না, মানে মানে অন্নের, আহারের, খাদ্যের দেবী হচ্ছে অন্নপূর্ণা। দেবী দুর্গার একটা রূপ হচ্ছে কালী, যেটা হচ্ছে ধ্বংসীর রূপ। আর আশীর্বাদের রূপ হচ্ছে অন্নপূর্ণা। আশীর্বাদের রূপটি দেবী দুর্গা। তারপর হচ্ছে অন্নপূর্ণা হচ্ছে তার, যে আমরা বলি, মুসলিমরা বলি রিজিক, মানে তাদের হচ্ছে খাদ্য বা খাবারের দেবতা বা অন্নের দেবতা হচ্ছে, দেবতা হচ্ছে আমাদের এই অন্নপূর্ণা বা আমাদের দেবী দুর্গা। তো দেবী দুর্গার কোলে এই যে গজাননের ছোট্ট ভাই, গজাননের ছোট্ট ভাই, এই গজাননের ছোট্ট ভাইকে, দেবী 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 অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট ভাইটিকে, গজাননের কোলে মানে ছোট্ট ভাইটি হচ্ছে এই জায়গায় রূপকর্তা বোঝানো হচ্ছে অনুপমকে। অনুপমকে, অনুপম যেহেতু একদম নাদুস নুদুস ভদ্র ছেলে, তাই এই অনুপমকে বলা হচ্ছে গজাননের কোলে একদম ছোট্ট ভাইটি কার্তিকের মতো দেখাচ্ছে, এরকম বোঝানো হচ্ছে। 106 নম্বর প্রশ্ন বলছে অনুপমের, অনুপম গল্পের, বলছে অপরিচিত গল্পের অনুপমের এই এই অবকাশ, অনুপমের, দেখো, অপরিচিত গল্পে অনুপমের এই অবকাশ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? এই অবকাশ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? সবাই একটু কমেন্ট করে জানাও, এই অবকাশ বলতে কোন সময়কে বোঝানো হচ্ছে? এই অবকাশ বলতে কোন সময়কে বোঝানো হচ্ছে? এই অবকাশ বলতে কোন সময়কে বোঝানো হচ্ছে? সবাই একটু কমেন্ট করে জানাও। 6 নম্বর প্রশ্ন। 106, 106, 106 রাইট আনসার হবে এম এ পাস করার সময়। এম এ পাস করার সময় আমাদের এই গল্পের নায়ক কোন, কি পাস? এম এ পাস, মাস্টার্স পাস। আমিও কিন্তু আল্লাহর রহমতে তোমাদের দোয়া এম এ পাস, ঠিক আছে? ওকে, একটু আসি এরপরে। তো দেখো, 107 নম্বর প্রশ্ন বলছে অনুপমের, অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছর বড়? এটা তোমাদের একটা জাতীয় প্রশ্ন, এটা আমি উত্তর দিব না, তোমরা উত্তর দিবা। অনুপম থেকে তার মামা বড়জোর কত বছর বড়? সবাই একটু কমেন্ট করে। 107 নম্বর প্রশ্ন, অনুপম থেকে তার মামা বড়জোর কত বছর বড়? এটা আমি প্রশ্নের উত্তর দিব না, তোমাদের উত্তর দিবা তোমরা, এটা জাতীয় প্রশ্ন তোমাদের, সবাই এটার উত্তর দিবা। দেখতে পাচ্ছি বাবু কমেন্ট করেছে, সামিহা সেতু কমেন্ট করেছে, এমডি হাসান আলী কমেন্ট করেছে। গুড, ভেরি গুড। সবাই একটু রাশিদ স্যার পেজ থেকে কমেন্ট করো। তোমরা যে যেই পেজ থেকে অংশগ্রহণ করো না কেন, সবাই আমার শিক্ষার্থী, সবাই আমাদের শিক্ষার্থী।
তোমরা অবশ্যই একটু কষ্ট করে রাশেদ স্যার রাশেদ স্যার কমেন্ট করো, তাহলে আমি তোমাদের কমেন্ট পড়তে পারবো। কমেন্ট করলে আমি যদি তোমার কমেন্টটা নাই করি, তোমার কাছে একটু কষ্ট লাগতে পারে, তাই আমি বলছি তোমরা একটু কষ্ট করে রাশেদ স্যার পেজে কমেন্ট করো, তাহলে তোমাদের কমেন্ট গুলো আমি পড়তে পারবো। জান্নাতুল লিখেছে 6 বছর। সবাই কমেন্ট করো, এটা তোমাদের জন্য রাখলাম, এই প্রশ্নের উত্তর আমি দিব না, তোমাদের জন্য রাখলাম। এরপরে আসি 108 নম্বর প্রশ্ন। 108 নম্বর প্রশ্ন, এটার উত্তর আমি এখন দিলাম না, 7 নম্বর প্রশ্নের উত্তর দিলাম না, তোমাদেরকে পিডিএফ এ আমি দিয়ে দিব উত্তর, ঠিক আছে? কারণ এটা তোমাদের জাতীয় প্রশ্ন, একটু কনফিউশন থাকো, এই কনফিউশনটার জন্য তোমরা একটু কষ্ট করে রাশেদ স্যার পেজে নক দিবা, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। দেখো 108 নম্বর প্রশ্ন, 108 নম্বর প্রশ্নে কি বলছে? 108 নম্বর প্রশ্নে বলছে যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচনা করেন কে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচনা করেন কে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ জানি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ছোট গল্পের জনক। ছোট গল্পের ছোট গল্পের জনক কে? ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা সাহিত্যের মধ্যে সর্বপ্রথম ছোট গল্প নামে একটা কনসেপ্ট তৈরি করেন। ওকে, কার মন ছিল তৃষ্ণার্ত? বলো, কার মন ছিল তৃষ্ণার্ত? 109 নম্বর কোশ্চেন, কার মন ছিল তৃষ্ণার্ত? কার মন ছিল তৃষ্ণার্ত? বলো, কার মন ছিল তৃষ্ণার্ত? কার মন ছিল তৃষ্ণার্ত? কার মন ছিল তৃষ্ণার্ত? বলো, কার মন ছিল তৃষ্ণার্ত? কার মন ছিল তৃষ্ণার্ত? 109 নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার কি হবে বলো? স্যার ভয়েস ঠিক মতো আসতেছে না, ভয়েস ঠিক মতো আসতেছে না, এটা কি সবারই হচ্ছে? কার মন ছিল তৃষ্ণার্ত? বলো দেখি, কার মন ছিল তৃষ্ণার্ত? কার মন ছিল তৃষ্ণার্ত? বলো দেখি, কার তৃষ্ণার্ত? বলো, কার মন ছিল তৃষ্ণার্ত? আমার এই জায়গায় তো সাউন্ড ক্লিয়ার আছে, আমার এখানে তো সাউন্ড ক্লিয়ার আছে, ভয়েসটা ঠিক করেন। সবার কি ভয়েস সমস্যা হচ্ছে? সবারই হচ্ছে? মন ছিল তৃষ্ণার্ত? বলো, কার মন ছিল তৃষ্ণার্ত? কার মন ছিল তৃষ্ণার্ত? বলো দেখি। এখন কি সাউন্ড ক্লিয়ার? এখন কি সাউন্ড ক্লিয়ার? ভয়েস সমস্যা হচ্ছে। এখন কি সাউন্ড ক্লিয়ার? এখন কি সাউন্ড ক্লিয়ার? সবাই একটু বলো দেখি। স্যার সমস্যা করতেছে। এখন ক্লিয়ার? ক্লিয়ার হলে বলো ক্লিয়ার। ঠিক আছে ভয়েস এখন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ম্যাম, সবার ঠিক আছে? ওকে, তাহলে কার মন ছিল তৃষ্ণার্ত? অনুপমের মন ছিল তৃষ্ণার্ত। অনুপমের মন কেমন ছিল? অনুপমের মন ছিল তৃষ্ণার্ত। অনুপমের মন কেমন ছিল? অনুপমের মন ছিল তৃষ্ণার্ত। কি না? একটু একটু না, না মানে বুঝতে। এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে, তাহলে এখন ঠিক থাকলে ওকে। ওকে, ওকে, ওকে। আর কথা না, আমরা এখন ক্লাসে আসি। আর কথা না। আচ্ছা, ভয়েস ভয়েস ঠিক বন্ধ করে নেই, খারাপ করে নেই।
আমার খেয়াল ছিল না ফ্যান অফ করতে ফ্যান, আর ফ্যানটা অফ করলে আমার জীবনটা বাইরে যায়। তোমরা বেশি বেশি করে ক্লাস করো, বেশি বেশি করে আমাদের কোর্স কিনো, ঠিক আছে? তাহলে দেখবা এসি কিনে নিব, তখন আর সাউন্ড সমস্যা হবে না। ঠিক আছে? খুশি? এখন ঠিক আছে? আমার মনে ছিল না যে আমি আসলে আজকে ফ্যান অফ করিনি। বয়স ঠিক মতো শোনা যাচ্ছে না, এখন ঠিক শোনা যাবে। সব অফ করে দিছি, ফ্যান ট্যান সব অফ করে দিছি। আমি সিদ্ধ হবো আর কি গরমে এখন। দেখো 110 নম্বর প্রশ্ন, বরের হাটের মহর্ঘ কেন? বরের হাট মহর্ঘ কেন? বরের হাট মহর্ঘ কেন? বরের হাট মহর্ঘ কেন? একদম ক্লিয়ার সাউন্ড, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ, আমি তো সিদ্ধ হয়ে যাবো এখন। যাই হোক সমস্যা নেই, তোমাদের জন্য একটু কষ্ট করি। তোমরা তো ভুলে যাবা না তাই না? তোমরা তো আর ভাইকে ভুলে যাবা না। আমি আমি এতটুকু আশাবাদী যে আমি আজকে তোমাদের জন্য কষ্ট করলে তোমরা ভাইকে মনে রাখবা। ভাইকে তোমরা মনে রাখবা, আমি এতটুকু আশাবাদী। কোন সমস্যা নাই, একদিন একটু কষ্ট করলাম তোমাদের জন্য, কি হইলো জীবনে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমাদের যেহেতু সাউন্ড ঠিক আছে, আমরা সময় নষ্ট করবো না। ওকে, 11 নম্বর প্রশ্নে আসি। 11 নম্বর প্রশ্নে আসি। দেখো এটা কি বলছে, বড়হাট মহর্ঘ কেন? বড়হাট মহর্ঘ কেন বলো? বড়হাট মহর্ঘ বড়হাট মহর্ঘ কেন? বড়হাট মহর্ঘ হচ্ছে যৌতুকের কারণে। যৌতুকের কারণে, সবাই লিখো, যৌতুকের কারণে, যৌতুকের কারণে। ওকে, 111 নম্বর প্রশ্নে আসি। 111 নম্বর প্রশ্ন বলছে, কলকাতার বাইরে বাকি পৃথিবীটা বাবার কাছে কিসের মতো? বলো। 111 নম্বর প্রশ্ন। 111, 111, 111। ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন। আমি দোয়া করবো সবার জন্য, সবার জন্য দোয়া করব। কিন্তু আজকের ক্লাস শেষে আমার পেজে যায় একটা রিভিউ দিয়ে আসবা, আর সুন্দর করে আমার পেজটা একটু বন্ধুদেরকে শেয়ার করে দিও। ঠিক আছে? তোমরা যাওয়ার পরে আমি তোমাদের যখন এইচএসসি ফাইনাল পরীক্ষা শুরু হবে, তোমাদের যখন এইচএসসি ফাইনাল পরীক্ষা শুরু হবে, আমি তোমাদের এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে পরীক্ষা হলে ঢুকাই দিয়ে আমি এইচএসসি 26 ব্যাচের জন্য ক্লাস নেওয়া শুরু করব। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা একটু কষ্ট করে তোমাদের এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদেরকে আমার পেজটা সম্পর্কে একটু ধারণা দিবা, যে আমি যে ক্লাস নেই, আমার কাছে তোমরা ক্লাস করছো, জাস্ট একটু শেয়ার করে দিবা, আমার পেজটা একটু শেয়ার করে দিবা। তোমরা শেয়ার না করলে তারা দেখবে কই থেকে, জানবে কই থেকে, বলো? তো তোমরা জাস্ট এইটুকু হেল্পটা করো, আমি এতটুকুই বলি, তোমার আমার এইটুকু মনে রাখলেই হবে। ওকে, দেখো কলকাতার বাইরে বাকি পৃথিবীটা মামার কাছে। মামার কাছে কিসের মতো? আন্দামান দ্বীপের মতো। কিসের মতো? আন্দামান দ্বীপের মতো। আন্দামান দ্বীপের মতো। আন্দামান দ্বীপের মতো। ওকে ফাইন। তারপর আসছি 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলছে, মামার পথ, বলছে আমার পথ প্রবন্ধ, আমার পথ প্রবন্ধে ভিন্নের চেয়ে কোনটি অনেক ভালো বলে উল্লেখ করেছেন? বলো, আমার পথ প্রবন্ধে, কাজী নজরুল ইসলামের প্রবন্ধ আমার পথ প্রবন্ধে ভিন্নের চেয়ে কোনটি সবচেয়ে বেশি ভালো বলে উল্লেখ করেছেন? এটা কি হবে? রাইট অ্যান্সার কি হবে বলো? 112, আমার পথ প্রবন্ধে। সবাই একটু আমার কথাগুলো শুনবার মুখস্থ করবা। আমার পথ প্রবন্ধে ভিন্নের চেয়ে কোনটি অনেক ভালো বলে উল্লেখ করেছেন? ভিন্নের চেয়ে কোনটি অনেক ভালো বলে উল্লেখ করেছেন? ভিন্নের চেয়ে কোনটি ভালো বলে উল্লেখ করেছেন? লিখো। অহংকারের পৌরুষ, অহংকারের পৌরুষ, অহংকারের পৌরুষ, অহংকারের পৌরুষ। 13 নম্বর প্রশ্নে আসি। 13 নম্বর প্রশ্ন বলছে, যার, দেখো, যার মনে মিথ্যা সেই মিথ্যাকে কি করে? যার মনে মিথ্যা সেই মিথ্যাকে কি করে? যার মনে মিথ্যা সেই মিথ্যাকে কি করে? যার মনে মিথ্যা সেই মিথ্যাকে কি করে বলো? যার মনে মিথ্যা সেই মিথ্যাকে কি করে? 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 12 নম্বর প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, যার মনে মিথ্যা সেই মিথ্যাকে কি করে? ভয় করে। সেই মিথ্যাকে কি করে? এই ফাঁকা স্থানে কি হবে? ফাঁকা স্থানে হবে ভয়, ভয়, ভয়। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে কি করে? ভয় করে। 14 নম্বর প্রশ্ন, 114 নম্বর প্রশ্ন। দেখো বলছে, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। এখানে কার কথা বলা হয়েছে? এখানে মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে। মহাত্মা গান্ধী বলছেন যে আমি আছি। তখন জনগণ কি বলছে? জনগণ বলছে মহাত্মা গান্ধী আছেন। মূলত এটা তারা বলতে চাচ্ছে কি, আমি আছি মানে আচ্ছা আমরা সবাই আছি। কিন্তু মহাত্মা গান্ধীর কথার সাথে সবাই কি বললেন? যে আমরা আছি। এই কথা না বলে তারা কি বলছে? যে মহাত্মা গান্ধী আছেন। তাহলে আমরা কার কথা বুঝতে পারিনি? আমরা মহাত্মা গান্ধীর কথা বুঝতে পারিনি। এরপরের প্রশ্নে আসি আমরা। 115 নম্বর প্রশ্ন বলছে, কোনটি না আসা পর্যন্ত আমরা স্বাধীন হতে পারি না? কোনটি না আসা পর্যন্ত আমরা স্বাধীন হতে পারি না?
কোনটি না আসা পর্যন্ত আমরা স্বাধীন হতে পারি না? সবাই একটু মুখস্থ করবা, কোনটি না আসা পর্যন্ত স্বাধীন হতে পারি না? আত্মনির্ভরশীলতা না আসা পর্যন্ত আমরা স্বাধীন হতে পারি না। তাহলে আত্মনির্ভরশীলতা না আসা পর্যন্ত আমরা স্বাধীন হতে পারি না। মুখস্থ করে ফেলে, একদম মুখস্থ। আত্মনির্ভরশীলতা না আসা পর্যন্ত আমরা স্বাধীন হতে পারি না। এরপরের প্রশ্নে আসি, 116 নম্বর প্রশ্ন। বলছে আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম গোটা মানব সমাজকে কি করতে চেয়েছেন? গোটা মানব সমাজকে কি করতে চেয়েছেন বলো। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম গোটা মানব সমাজকে কি করতে চেয়েছেন? সবাই একটু কমেন্ট করো। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম গোটা মানব সমাজকে কি করতে চেয়েছেন? আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম গোটা মানব সমাজকে কি করতে চেয়েছেন? আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম গোটা মানব সমাজকে কি করতে চেয়েছেন? ঐক্যবদ্ধ করতে চেয়েছেন। কি করতে চেয়েছেন? ঐক্যবদ্ধ করতে চেয়েছেন। সবাইকে লিখবে, আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম গোটা মানব সমাজকে কি করতে চেয়েছেন? ঐক্যবদ্ধ করতে চেয়েছেন। জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষাও পাবা, এমসিকিউতেও পাবা। এরপরে দেখো 117 নম্বর প্রশ্ন। ভুলের মধ্যে দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুলের মধ্যে দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? অপশনগুলো দেখো। বারবার ভুল করে, ভুল থেকে শিক্ষা নিয়ে, ভুল চেপে রেখে, ভুল স্বীকার করে। একটু রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করে জানাও। 117 নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার কি হবে সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করো। 117 কি হবে? ভুল থেকে শিক্ষা নিয়ে। রাইট অ্যান্সার কমেন্ট করেছো, নিলয় কমেন্ট করেছে, মনিরুল আহমেদ নিলয় কমেন্ট করেছে ভুল থেকে শিক্ষা নিয়ে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে কি করতে পারি? আমরা সত্যকে পেতে পারি। কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুল থেকে শিক্ষা নিয়ে সত্যকে পাওয়া যায়। তারপরের প্রশ্নে আসি আমরা। দেখো বলছে মিথ্যার ভয়কে জয় করার জন্য কোনটি প্রয়োজন? মিথ্যার ভয়কে জয় করার জন্য কোনটি প্রয়োজন? মিথ্যার ভয়কে জয় করার জন্য কোনটি প্রয়োজন? মিথ্যার ভয়কে জয় করার জন্য নিজেকে চেনার প্রয়োজন। তার জন্য আমার পথ প্রবন্ধে তিনি বলছেন নিজেকে চিনো। কাকে চিনো? নিজেকে চিনো। কাকে চিনো? নিজেকে চিনো। তাহলে বলছে মিথ্যার ভয়কে জয় করার জন্য কোনটি প্রয়োজন? নিজেকে চিনার প্রয়োজন। নিজেকে চিনা প্রয়োজন। 119 নম্বর প্রশ্নে আসি আমরা। বলছে কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বার্ধক্য রোগে মানে বাক শক্তি হারান? তিনি কত বছর বয়সে বাক শক্তি হারান? কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাক শক্তি হারান? মাত্র 43 বছর বয়সে ফিক্স ডিজিজ রোগের কারণে তিনি কি করেন? বাক শক্তি হারান। মাত্র 43 বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাক শক্তি হারান। সবাই একটু লিখো, মাত্র 43 বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাক শক্তি হারান। মাত্র 43 বছর বয়সে কাজী নজরুল ইসলাম কি করেন? বাক শক্তি হারান। 120 কবি কাজী নজরুল ইসলাম কোথায় সমাহিত করা হয়? কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয়? দেখো জাতীয় মসজিদের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাতীয় কবরস্থানের, সংসদ ভবনের পাশে। দেখো সংসদ ভবনের পাশে কাকে সমাহিত করা হয়? জিয়াউর রহমানকে সমাহিত করা হয়। জাতীয় কবরস্থানে অনেককে সমাহিত করা হয়েছে, জাতীয় মসজিদের পাশে কাউকে সমাহিত করা হয়েছে বলে আমি জানি না। তবে দেখো নজরুল ইসলাম কিন্তু তার গজলে বলে গিয়েছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তাহলে দেখো বলছে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের আজান শুনতে, ঘরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ঠিক আছে? তাহলে দেখো এই যে মসজিদের পাশে তাকে সমাহিত করার কথা বলা হয়েছে, এর কারণে অনেকে মসজিদের পাশে দেখে মাইরা দিবে, কিন্তু আসলে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। তাহলে কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয়, মানে কোথায় কবর দেওয়া হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়েছে। তিনি কোন হসপিটালে মারা গেছে? তিনি ঢাকার শাহবাগের পিজি হাসপাতালে, ঢাকার শাহবাগের পিজি হাসপাতাল, পিজি হাসপাতাল, তৎকালীন সময় পিজি হাসপাতাল ছিল, বর্তমান সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগে, এখন আবার পিজিতে চলে আসবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো তিনি কোথায় মারা গেছেন? পিজি হসপিটালে তিনি মারা গেছেন। ওকে, তারপর আসি 121 নম্বর প্রশ্ন। বলছে আমার প্রবন্ধে কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? একদম খুবই গুরুত্বপূর্ণ, তিনটা স্টার দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো আমার পথ প্রবন্ধটি দেখো আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? সবাই একটু ঝটপট কমেন্ট করো। আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? আমার পথ প্রবন্ধটি রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। সবাই আমার সাথে 5 বার বলো, আমার পথ প্রবন্ধটি রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তাহলে রুদ্রমঙ্গল কি? রুদ্রমঙ্গল হচ্ছে একটি প্রবন্ধ সংকলন বা প্রবন্ধ সংগ্রহ বা প্রবন্ধের বই। তাহলে আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে? রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে। তারপর আসি 82 থেকে প্রশ্ন আসছে, নেরাদের বিদ্যালয়ে যাতায়াতে কত ক্রোশ পাড়ি দিয়ে যেতে হতো? নেরাদের যে বিদ্যালয় ছিল, নেরাদের বিদ্যালয়ে যেতে হলে কত ক্রোশ পার হয়ে যেতে হতো? স্যার এটা কি 100% নাকি? হ্যাঁ 100% মানে বুঝি নেই। ওকে একটু আসো, নেরাদের কত ক্রোশ পার হয়ে যেতে হতো? নেরাদের 4 কোষ 4 পথ পাড়ি দিয়ে যেতে হতো নেরাদের বিদ্যালয়ে। তাহলে নেরাদের বিদ্যালয়ে যেতে হতো কিভাবে? নেরাদের বিদ্যালয়ে যেতে হতো 4 কোষ পার হয়ে যেতে হতো। তারপরে আসি 123 নাম্বার কোশ্চেন। 123 নাম্বার কোশ্চেন একটু দেখো, পল্লী গ্রামের ছেলেদের বিদ্যা অর্জনের জন্য সকাল কয়টায় বের হতে হয়? পল্লী গ্রামের ছেলেদের বিদ্যা অর্জনের জন্য মানে ক্লাস করার জন্য বা পড়াশোনার জন্য সকাল কয়টায় বের হতে হয়? সকাল কয়টায় বের হতে হয়? সকাল কয়টায় বের হতে হয়? 30 নাম্বার কোশ্চেন। রাজ শাহ দীপ লিখেছে 4। সবাই কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি সবার কমেন্ট। বাবু কমেন্ট করেছো, আখি কমেন্ট করেছো, নিলয় কমেন্ট করেছো, সবার কমেন্ট দেখতে পাচ্ছি। তো সবাই একটু ঝটপট কমেন্ট করো। তাহলে কয়টা বের হতে হইতো? যে পল্লী গ্রামের ছেলেদের বিদ্যা অর্জনের জন্য কয়টায় বের হতে হতো? সকাল 8টায়। কয়টায়? সকাল 8টায়। তাহলে স্কুলে যেত কয়টায়? সকাল 8টায়। জান্নাতুল আখি লিখেছে 8টা, রাজশাহ দীপ লিখেছে 8টা, নিলয় লিখেছে 8টা। তোমরা মেনশন করছো দেখতে পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে 124 নম্বর কোশ্চেন দেখো, বিলাসী গল্পের পল্লী বালকদের কোন সময়ে ধুলা সাগর পাড়ি দিয়ে স্কুলে যেতে হতো? কোন সময়? দেখো, একটা সময় হচ্ছে তারা কাদা পানিতে যাইতে হইতো স্কুলে, আর একটা সময় ধুলার সাগর মানে প্রচুর ধুলাবালি থাকতো, এই ধুলাবালি পার হয়ে তাদেরকে যেতে হতো। তাহলে কোন সময়টা তারা ধুলাবালি পার হয়ে যাইতো? তারা অবশ্যই গ্রীষ্মকালে তারা কি করতো? ধুলার সাগর পাড়ি দিয়ে স্কুলে যেতে হতো। তাহলে সবাই লিখো, বিলাসী গল্পে বালকদের ধুলার সাগর পাড়ি দিতে হতো কখন? গ্রীষ্মকালে ধুলার সাগর পাড়ি দিয়ে যেতে হতো কখন? গ্রীষ্মকালে। কয়টায় বের হতো? সকাল 8টায় স্কুলে যেত। তারপরে দেখি 125 নম্বর প্রশ্ন, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসের ছাত্র ছিলেন? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস? তাহলে মৃত্যুঞ্জয় কোন ক্লাস? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস? তাহলে মৃত্যুঞ্জয় কোন ক্লাসের শিক্ষার্থী ছিল? সবাই একটু ঝটপট কমেন্ট করো। মৃত্যুঞ্জয় কোন ক্লাসের শিক্ষার্থী ছিল? মৃত্যুঞ্জয় কোন ক্লাসের শিক্ষার্থী ছিল? 125 নম্বর কোশ্চেন, মৃত্যুঞ্জয় কোন ক্লাসের শিক্ষার্থী ছিল? ইভা কমেন্ট করেছো, রাজ শাহদীপ কমেন্ট করেছো, আক্তার ফারুক কমেন্ট করেছো, রাহি রাহ রাহনুমা সাথী, আচ্ছা সাথী কমেন্ট করেছো আমাদের সাথে, নিলয় কমেন্ট করেছে, আখি কমেন্ট করেছে, বাবু কমেন্ট করেছে, নুসরাত জেবিন কমেন্ট করেছে, আসমা কমেন্ট করেছে, রাজশাদীপ কমেন্ট করেছে। ওকে, 25 কোন ক্লাসের শিক্ষার্থী ছিল? থার্ড ক্লাসের শিক্ষার্থী ছিল। তাহলে মৃত্যুঞ্জয় বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসের শিক্ষার্থী? থার্ড ক্লাসের শিক্ষার্থী ছিলেন। এরপর আসি 126 নম্বর প্রশ্ন, স্কুলের পথে মাঝে মাঝে নেরাদের সঙ্গে কার দেখা হতো? দেখো, স্কুলে যাওয়ার পথে নেরার সঙ্গে বা নেরার সাথে কার দেখা হতো? স্কুলে যাওয়ার পথে নেরার সঙ্গে কার দেখা হতো? নেরার সঙ্গে মৃত্যুঞ্জয়ের দেখা হতো। নেরার সাথে কার দেখা হতো? মৃত্যুঞ্জয়ের দেখা হতো। নেরার সাথে কার দেখা হতো? মৃত্যুঞ্জয়ের দেখা হতো। এই খুড়া হচ্ছে তার চাচা। বিলাসীর বাপ না, বিলাসী হচ্ছে তার ওয়াইফ, মৃত্যুঞ্জয়ের ওয়াইফ। ওকে, তারপর আসি 127 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় কিসের বাগান ছিল? মৃত্যুঞ্জয়দের কিসের বাগান ছিল? বলো, মৃত্যুঞ্জয়দের কিসের বাগান ছিল? বলো, মৃত্যুঞ্জয়দের আম কাঁঠালের বাগান ছিল, আম লিচুর বাগান ছিল, জাম লিচুর বাগান ছিল? বলো, মৃত্যুঞ্জয়দের কিসের বাগান ছিল? মৃত্যুঞ্জয়দের ছিল আম কাঁঠালের বাগান।
আম কাঁঠালের বাগান কত ক্রোশ? তাদের মানে 20 বিঘার মতো তাদের কি ছিল? তাদের আম কাঁঠালের বাগান ছিল। এরপরে আসি, তারপর দেখো 20-25 বিঘার মতো তাদের আম কাঁঠালের বাগান ছিল। 128 নম্বর প্রশ্ন হচ্ছে মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল কোন সাপ? দেখো মৃত্যুঞ্জয় তো সাপের কামড়ে মারা গেছে, তাহলে কোন সাপ তাকে মারছে? কোন সাপ তাকে দংশন করেছিল? হরিশ গোখর। হরিশ গোখর, সবাই লিখো হরিশ গোখর। তাকে কোন সাপ দংশন করেছিল? হরিশ গোখর। হরিশ গোখর সাপের দংশনে সে কি করেছিল? মৃত্যুবরণ করেছিল। এরপরে আসি 129 নম্বর কোশ্চেন। 129 নম্বর কোশ্চেন, সবাই একটু দেখো। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয়, বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয়, তিনটা স্টার দিয়ে রাখো, তিনটা স্টার দিয়ে রাখো, আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো বিলাসী গল্প প্রথম প্রকাশিত হয় মাসিক, মাসিক ভারতীয় পত্রিকার কোন সংখ্যায়? তাহলে দেখো এই জায়গায় কিন্তু উত্তর দিয়ে দিছে, মাসিক ভারতীয় পত্রিকায় কোন সংখ্যায়? কোন সংখ্যা হবে? দেখো বৈশাখ, বৈশাখ 1325, বৈশাখ 1325, বৈশাখ 1325, বৈশাখ 1325। তাহলে দেখো বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত কোন পত্রিকায়? মাসিক ভারতীয় পত্রিকায়, মাসিক ভারতীয় পত্রিকায়। কোন সংখ্যায়? বৈশাখ, বৈশাখ 1325 সংখ্যায় প্রকাশিত হয়। ওকে, 130 নম্বর কোশ্চেনে আসো। বলছে স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করেন? তাহলে বিলাসীর স্বামীর নাম কি? বিলাসীর স্বামীর নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়কে সাপে কামড় দিয়ে মারছে, হরিশ গোখর সাপে কামড় দিয়ে মারছে। তাহলে এই সাপের মৃত্যু, সাপের দংশনের মৃত্যুর পরে বিলাসী কি করে? বিলাসী আত্মহত্যা করে। আত্মহত্যা করে কিসের কারণে? কি দিয়ে আত্মহত্যা করে? বিলাসী আত্মহত্যা করে, আত্মহত্যা করে বিষ পানের মাধ্যমে। তুমি কয়দিন পর আত্মহত্যা করছিল? বলো কয়দিন পর? তিনি 7 দিন পর আত্মহত্যা করেন। কয়দিন পর? 7 দিন পর আত্মহত্যা করেন। 7 দিন পর আত্মহত্যা করেন। তাহলে বিলাসী কতদিন পর আত্মহত্যা করছে? 7 দিন পর। তাহলে বিলাসী তার স্বামীর মৃত্যুর কয়দিন পর আত্মহত্যা করছে? বিলাসী তার স্বামী মৃত্যুর 7 দিন পর আত্মহত্যা করছে। বিলাসী তার স্বামী মৃত্যুর 7 দিন পর আত্মহত্যা করেছে। ইভা কমেন্ট করেছো, ইভা কমেন্ট করেছো, রাজসাদীপ কমেন্ট করেছো, তোমাদের উত্তর সঠিক হয়েছে। বাকি যারা কমেন্ট করছো, নীলা কমেন্ট করেছে, জান্নাতুল আখি কমেন্ট করেছে, তোমাদের উত্তর সঠিক হয়েছে। 7 দিন, 7 দিন, 7 দিন। ওকে ফাইন। 131 নম্বর কোশ্চেন বলছে রম্বা শব্দের অর্থ কি? দেখো তোমরা একটু কষ্ট করে তোমাদের বইয়ের যে শব্দার্থগুলো আছে, শব্দার্থ, শব্দার্থগুলো আছে একটু দেখা যায়, একটু দেখা যাও। রম্বা শব্দের অর্থ কি? আমরা জানি রম্বা শব্দের অর্থ হচ্ছে কলা। রম্বা শব্দের অর্থ কি? সবাই কমেন্ট করো। রম্বা শব্দের অর্থ কি? রম্বা শব্দের অর্থ কি? রম্বা শব্দের অর্থ হচ্ছে কলা। রম্বা শব্দের অর্থ কি? রম্বা শব্দের অর্থ হচ্ছে কলা। রম্বা শব্দের অর্থ কি? কলা। রম্বা শব্দের অর্থ হচ্ছে কলা। 132। আবুল ফজল, আবুল ফজলের মৃত্যুর আত্মহত্যা, আবুল ফজলের লেখা মৃত্যুর আত্মহত্যা, এটা কোন জাতীয় রচনা? মৃতের আত্মহত্যা, আবুল ফজলের লেখা মৃতের আত্মহত্যা কোন জাতীয় রচনা? মৃতের আত্মহত্যা কোন জাতীয় রচনা? মৃতের আত্মহত্যা কোন জাতীয় রচনা? এটা একটু কমেন্ট করো। মৃতের আত্মহত্যা কোন জাতীয় রচনা? মৃতের আত্মহত্যা কোন জাতীয় রচনা? স্যার কয়টা পর্যন্ত ক্লাস নেবেন? ক্লাস হবে আর সর্বোচ্চ, সর্বোচ্চ 22 মিনিট ক্লাস হবে। এই জায়গায় 18-20 মিনিট ক্লাস হবে, আর 20 মিনিট ঘড়ি ধরে আর 20 মিনিট ক্লাস হবে। ঘড়ি ধরে আর 20 মিনিট ক্লাস হবে, কারণ তোমাদের আমি জানি পরীক্ষা, তোমাদের টাইমগুলো আমি নষ্ট করবো না ভাইয়া। তারপর আসো দেখো আবুল ফজলের লেখা মৃতের আত্মহত্যা, মৃতের আত্মহত্যা কোন জাতীয় রচনা? মৃতের আত্মহত্যা, মৃতের আত্মহত্যা এটা কোন জাতীয় রচনা বলো? মৃতের আত্মহত্যা এটা হচ্ছে একটা গল্প গ্রন্থ। কি গ্রন্থ? এটা একটা গল্প গ্রন্থ, গল্প গ্রন্থ। আবুল ফজলের লেখা মৃতের আত্মহত্যা একটা কি? গল্প গ্রন্থ। এরপর আসি 133 নম্বর প্রশ্ন। বলছে এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কি বলি? মানব কল্যাণ মনে করি। এটা কি আসলে সঠিক? না, ভিক্ষা দিলে তো ভিক্ষাই দিলাম, সে এক মুষ্টি নিল, সে নিয়ে খায় বললো, সে এটা তো মানব কল্যাণ হলো না। এটা কি? উপলব্ধিহীনতার কারণ। এটা কি? উপলব্ধিহীনতার কারণ। আমরা উপলব্ধি করতে পারি না এক মুষ্টি ভিক্ষা দিলে কখনো মানব কল্যাণ হয় না। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন ক। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি। কেন? কারণ উপলব্ধিহীনতার কারণে আমাদের উপলব্ধি নেই যে এক মুষ্টি ভিক্ষা দিলে কখনো এটা মানব কল্যাণ হয় না, এটা বরং তাকে ভিক্ষা, এটা ভিক্ষা দেওয়া কখনোই ভালো। বলছে যে নজরুল বলছে তোমাদেরকে দুইখানা হাত দেওয়া হয়েছে কিসের জন্য? তোমাকে দুইখানা হাত দেওয়া হয়েছে তোমার জান্নাতি জিনিসপত্র অর্জন করে খাওয়ার জন্য। ঠিক আছে, তারপর দেখো 134 নম্বর প্রশ্ন বলছে কোন কাজ মনুষ্যত্ব বোধ বা মানব মানুষকে ক্ষুণ্ণ করে? কোন কাজ মানুষের মনুষ্যত্বকে ক্ষুণ্ণ করে? মানব 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 সত্তাকে ক্ষুণ্ণ করে? কোন কাজ? কোন কাজ মানব সত্তাকে ক্ষুণ্ণ করে?
দেখো বলছে কোন কাজ মনুষ্যত্ব বোধ এবং মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে? মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে ভিক্ষা প্রদান করে, ভিক্ষা প্রদান করে। ভিক্ষা প্রদান যারা করে তাদের কি হয়, মানব মর্যাদা ক্ষুণ্ণ হয়। তুমি যদি ভিক্ষা দাও তাদেরকে খুব বেশি ভালোবাসা দাও, ভিক্ষা দেওয়া কি অসহায় না, এর জন্যই তো দাও নাকি? তার মানব মর্যাদা তো তার থাকে, রেসপেক্ট থাকে। তুমি যখন একজন টিচারকে অনারিয়াম দাও আর তুমি যখন একজন মানুষকে ভিক্ষা দাও, দুটো তার এক হয় না, তাই না? অনেকে এগুলো বুঝে না। ওকে, এরপর আসি 135 নম্বর প্রশ্ন। আবুল ফজল বলছে আবুল ফজল রচিত সমাজ সাহিত্য কোন জাতীয় গ্রন্থ? সমাজ সাহিত্য কোন জাতীয় গ্রন্থ? আবুল ফজলের এটা কোন জাতীয় গ্রন্থ বলো দেখি? কোন জাতীয় গ্রন্থ? কোন জাতীয় গ্রন্থ? সমাজ সাহিত্য কোন জাতীয় গ্রন্থ? সমাজ সাহিত্য কোন জাতীয় গ্রন্থ? এটা একটা প্রবন্ধ। সবাই লিখো, সবাই লিখো প্রবন্ধ, সবাই লিখো প্রবন্ধ। নোট করো, নোট করা কেন? কমেন্ট করো, কমেন্ট করো। নোট আমি দিয়ে দেবো, পিডিএফ আমি দিব। সবাই দেখো আজকের ক্লাসের পিডিএফ পাইতে, আজকের ক্লাসের পিডিএফ পাইতে সবাই একটু কষ্ট করে রাশেদ স্যার, রাশেদ স্যার পিডিএফ এসে আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে এসে তুমি বই নিতে, তুমি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, এটা তুমি বই নাও, আর পিডিএফ দিয়ে দিব ভাই, তোমার পিডিএফ দিয়ে দিব। এখন দেখো আমার পেজে জবের শিক্ষার্থী আছে, 25 ব্যাচের শিক্ষার্থী আছে, 26 ব্যাচের শিক্ষার্থী আছে। এসে সালামও দেয় না, কিছু না, খালি বলে ভাই পিডিএফ দেন। পিডিএফ ভাই বললেই তো বুঝি না রে ভাই, একটু বলিস কোন ক্লাসের শিক্ষার্থী ধরা? এইচএসসি 25 ব্যাচ, 26 ব্যাচ, না জবের শিক্ষার্থী? আমি তো সব ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করি, সব ধরনের স্টুডেন্টদেরকে পড়াই, একটু বলিস ভাই। নিজের নিজের আইডিতে পর্যন্ত শেয়ার করছি। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তোমার মতো এরকম শিক্ষার্থী আর কয়েকটা থাকলেই তো আমি চলে যেতাম তোমার একদম ডিরেক্ট তোমার টেকনাফ যা পড়ায় আসতাম। না এরকম আমি এরকম ক্রেজি লাভার স্টুডেন্ট থাকলে অবশ্যই আমি টেকনাফ চলে যেতাম তোমার সাথে দেখা করার জন্য। ওকে দেখি 36 নম্বর প্রশ্ন, দেখা যাবে ইনশাল্লাহ তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়, অবশ্যই তো দেখা হবে। মানব কল্যাণ প্রবন্ধটি লেখার কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেখো মানব কল্যাণ এটা একটা প্রবন্ধ, এটা একটা কি প্রবন্ধ, আমার পথ একটা প্রবন্ধ। তাহলে এই প্রবন্ধটা লেখকের কোন গ্রন্থ মানে কোন বই থেকে নেওয়া হয়েছে? কোন বই থেকে নেওয়া হয়েছে লেখকের এই যে এই গ্রন্থটা, এটা কোন বই থেকে নেওয়া হয়েছে বলো? এটা কোন বই থেকে নেওয়া হয়েছে? মানব কল্যাণ, মানব কল্যাণ এই গ্রন্থটি লেখকের কোন বই থেকে নেওয়া হয়েছে বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানব কল্যাণ এই প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বাবু ভাইয়া, তোমার স্কুলের সরি তোমার কলেজের সকল ছোট ভাইদেরকে আমার পেজটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? সবাইকে বলবো এই পেজে জয়েন করতে, তোমাদেরকে ক্লাসরুমে বসাই দেয়া, তোমাদেরকে পরীক্ষা হলে বসাই দেয়া। আমি কিন্তু এইচএসসি 26 ব্যাচের জন্য রেগুলার ক্লাস নিব। সো তাদেরকে একটু বলবা ক্লাসগুলো করতে, তাদেরকে আমি ব্যাকরণ ক্লাস দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো মানবতন্ত্র, মানবতন্ত্র প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই যে মানব কল্যাণ এটা কোন গ্রন্থ? এর উৎস কি? এর উৎস হচ্ছে মানবতন্ত্র। এই মানবতন্ত্র প্রবন্ধের বই থেকে, প্রবন্ধের বই থেকে এই মানব কল্যাণ এই প্রবন্ধটি নেওয়া হয়েছে। তারপর আসে 137 নম্বর প্রশ্ন, বলছে ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বলো? ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সবাই লিখো, বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এই আমি কিন্তু কুমিল্লার ছেলে, কে কোন জেলার ছেলে সবাই একটু কমেন্ট করো। কে কোন জেলার অধিবাসী সবাই একটু কমেন্ট করো। কে কোন জেলার মেয়ে সবাই একটু কমেন্ট করো। সবাই আজকে ক্লাসে কমেন্ট করো, প্রত্যেকের জেলার নামগুলো একটু জেনে যেতে চাই, দেখতে চাই আমাদের ক্লাসে এই এত রাতে, রাত 11টার সময় কোন কোন জেলার শিক্ষার্থীরা ক্লাস করছে। আমি সবার শিক্ষার্থীদের জেলার নামগুলো একটু শুনতে চাই, বলতে চাই। আমার ক্লাসে কোন জেলার শিক্ষার্থীরা ক্লাস করতেছে আমি একটু দেখতে চাই এত রাতে। ওকে, তাহলে দেখি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তারপর আসে 138 নম্বর প্রশ্ন। 138 নম্বর প্রশ্ন, লেখকের মতে মানব কল্যাণ কোন রূপ, দেখো মানব কল্যাণের কোন রূপ দেখার জন্য দুরন্ত, দেখো দেখো দূর দূরান্ত যাওয়ার প্রয়োজন নেই। বলছে লেখকের মানব কল্যাণ দেখার জন্য, মানব কল্যাণের রূপ দেখার জন্য দূর দূরান্ত যাওয়ার প্রয়োজন নাই। কোন রূপটা দেখার জন্য বলো দেখি? কোন রূপ দেখার জন্য দূর দূরান্ত যাওয়ার প্রয়োজন নাই? এটা হবে কুৎসিত, 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 কুৎসিত। তাহলে দেখো লেখকের মতে মানব কল্যাণের কোন রূপ দেখার জন্য দূর দূরান্ত যাওয়ার প্রয়োজন নাই, সেটা হচ্ছে কুৎসিত রূপ দেখার জন্য দূর দূরান্ত যাওয়ার কোনো প্রয়োজন নাই। রাজবাড়ী থেকে যুক্ত আছে, চিটাগাং থেকে যুক্ত আছে আক্তার ফারুক, চিটাগাং থেকে যুক্ত আছে, কক্সবাজার টেকনাফ থেকে যুক্ত আছে বাবু, আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে যুক্ত আছে
ইভা আমাদের সাথে রংপুর থেকে যুক্ত আছে, আফিয়া সুলতানা আমাদের সাথে সিলেট থেকে যুক্ত আছে, আর সাথী আমাদের সাথে চিটং থেকে যুক্ত আছে, সিফাত আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত আছে, মামুন তাসনিম বিনতা মামুন আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত আছে, নিলয় আমাদের সাথে রাজবাড়ী থেকে যুক্ত আছে, রাখি বণিক আরো দেখতে চাই চিটং থেকে যুক্ত আছে, রাজবাড়ী থেকে যুক্ত আছে আমাদের সাথে, জান্নাতুল আখি যুক্ত, জান্নাতুল আখি লিখছে 38 নম্বর অপশন ক কুচ্ছিত। ওকে 139 নম্বর প্রশ্ন, 139 নম্বর প্রশ্ন রাইট আনসার সবাই কমেন্ট করো। 139 নম্বর প্রশ্ন, 139 নম্বর প্রশ্ন রাইট আনসার কি হবে? 139 নম্বর প্রশ্নের রাইট আনসার কি হবে বলো? সত্যকার মানব কল্যাণ কিসের ফসল? সত্যকার মানব কল্যাণ কিসের ফসল? 139 139 সত্যকার মানব কল্যাণ কিসের ফসল? সত্যকার মানব কল্যাণ কিসের ফসল? সত্যকারের মানব কল্যাণ কিসের ফসল? সত্যকারের মানব কল্যাণ কিসের ফসল? লিখো প্রগতিশীল দৃষ্টিভঙ্গির ফসল, প্রগতিশীল দৃষ্টিভঙ্গির ফসল, প্রগতিশীল দৃষ্টিভঙ্গির ফসল। আমাদের সাথে এমডি হোসেন আলী আছে কুষ্টিয়া থেকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে তাহলে প্রগতিশীল দৃষ্টিভঙ্গি, প্রগতিশীল দৃষ্টিভঙ্গি দেখো মানব কল্যাণ, দেখো সত্যিকারের মানব কল্যাণ কিসের ফসল? সত্যিকারের মানব কল্যাণ, সত্যিকারের মানব কল্যাণ কিসের ফসল? প্রগতিশীল দৃষ্টিভঙ্গির ফসল। এরপরে 140 নম্বর প্রশ্ন বলছে এ এক জাগতিক মানব ধর্ম, এ এক জাগতিক মানব ধর্ম বলতে লেখক কি বুঝিয়েছেন? এ এক জাগতিক মানব ধর্ম, দেখো এ এক জাগতিক মানব ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? এ এক জাগতিক মানব ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? এ এক জাগতিক মানব ধর্ম বলতে বোঝানো হয়েছে মানব কল্যাণ, মানব কল্যাণ, মানব কল্যাণ। 145 কি হবে? 140 হবে। ও তোমাদের পাশে মানে ফ্রেন্ডের বাসার পাশ থেকে দেখতেছো টেকনাফ। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা একটু বন্ধুদেরকে শেয়ার করো, তোমার ছোট ভাইদেরকে শেয়ার করো যারা এবার কিছুদিন পর এইচএসসি পরীক্ষা দিবে, তাদেরকে একটু শেয়ার করো। ওকে 141 নম্বর প্রশ্ন বলছে মাসি পিসি গল্পে, দেখো 141 নম্বর প্রশ্ন বলছে মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? কোন পত্রিকায় বলো? মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? 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 বলো 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 সবাই বলো কি হবে? দৈনিক পূর্বাশা পত্রিকায়, পূর্বাশা 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 পত্রিকায়। আমার সাথে সবাই বলো মাসি পিসি মাসি পিসি মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয়, মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। তারপর আসি মাসি পিসি গল্পটি, মাসি পিসি গল্পটি, মাসি পিসি গল্পটি কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই গল্পটা কোন গল্প গ্রন্থ মানে কোন গল্পের বই? এই গল্পটা কোন গল্পের বই? কি রে? গল্পের বই, গল্পের বই মানে গল্প গ্রন্থ মানে হচ্ছে গল্পের বই। এই মাসি পিসি গল্পটা কোন গল্পের বই থেকে নেওয়া হয়েছে? মাসি পিসি গল্পটা কোন গল্পের বই থেকে নেওয়া হয়েছে? সবাই কমেন্ট করো। হলুদ পোড়া, না না হলুদ পোড়া না, হলুদ পোড়া হবে না, হলুদ পোড়া হবে না। 141 142 142 সাইড হচ্ছে কি হবে? 142 হচ্ছে পরিস্থিতি 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 পরিস্থিতি। 142 পরিস্থিতি পরিস্থিতি, এই পরিস্থিতি হবে 142 পরিস্থিতি হবে 142 পরিস্থিতি। ওকে 143 আসি দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়, দিবারাত্রি কাব্য, দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন জাতীয় রচনা? দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন জাতীয় রচনা? লিখো সবাই দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন জাতীয় রচনা? দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়, দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস। এই দিবারাত্রি কাব্য একটা বিখ্যাত উপন্যাস। দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটি উপন্যাসের নাম দিবারাত্রি কাব্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটি উপন্যাসের নাম হচ্ছে দিবারাত্রি কাব্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রি কাব্য হচ্ছে একটা বিখ্যাত উপন্যাসের নাম। বিখ্যাত একটা উপন্যাসের নাম কি? দিবারাত্রি কাব্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রি কাব্য হচ্ছে, তাড়াতাড়ি করে দিতে গিয়ে সমস্যা নাই সমস্যা নাই। ও 144 দেখো কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিল? কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিল? কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিল? এটা কিন্তু বলা নাই, কানাই সহ বলা নাই। কানাইয়ের সাথে কয়জন আসছিল? কানাইয়ের সাথে আসছিল 3 জন, কানাইয়ের সাথে আসছিল 3 জন, কানাই সহ কয়জন? 4 জন। কানাইয়ের সাথে গোকুলের পেয়াদা এসেছিল কয়জন? কানাইয়ের সাথে গোকুলের পেয়াদা এসেছিল 3 জন, কানাইয়ের সাথে গোকুলের পেয়াদা এসেছিল কয়জন? 3 জন, কানাই সহ কয়জন? 4 জন। 145 হচ্ছে স্বর্গর শব্দের অর্থ কি? এই শব্দার্থগুলো একটু পড়বা। স্বর্গর শব্দের অর্থ কি? স্বর্গর শব্দের অর্থ কি? স্বর্গর শব্দের অর্থ কি? স্বর্গর শব্দের অর্থ কি? স্বর্গর শব্দ অর্থ হচ্ছে মুখস্থ। মুখস্থ তোমাদেরকে মুখস্থ করতে বলতেছি না, এখন কোনো কিছু বোঝার টাইম নেই, ডিরেক্ট মুখস্থ। স্বর্গর শব্দের অর্থ কি? স্বর্গর শব্দের অর্থ হচ্ছে মুখস্থ। স্বর্গ শব্দের অর্থ কি?
স্বর্গ শব্দের অর্থ হচ্ছে মুখস্থ। 146 নম্বর প্রশ্নে আসো। 146 নম্বর প্রশ্নে আসো। 146। 146 কি হবে? খুনসুটি। খুনসুটি। দেখো, স্বামী স্ত্রীরা সবসময় খুনসুটি করে, স্বামী স্ত্রীরা খুনসুটি করে, বন্ধু বান্ধবরা খুনসুটি করে, তাই না? খুনসুটি মানে কি? খুনসুটি মানে হচ্ছে, বলো কি কি বলো বলো। তোমরা সবসময় খুনসুটি করো, তোমরা এই বাচ্চারা এখন সবসময় খুনসুটি করো, বলো খুনসুটি মানে কি? সবাই তোমরা এটা কমেন্ট করো, খুনসুটি মানে কি? খুনসুটি মানে কি? তোমরা কমেন্ট করো, খুনসুটি মানে কি? এই জায়গায় অপশনে দেওয়া আছে মারামারি, দ্রুত কাজ করা, তামাশাপূর্ণ ঝগড়া, হাসি খুশি। খুনসুটি মানে কি বলো? 145 না 146 নম্বর প্রশ্ন। কারেন্ট চলে গেছে, অনেক গরমে কষ্ট করে আপনার ক্লাস করতেছি। তুমি তো বসে বসে ক্লাস করতেছো, আমি দাঁড়ায় দাঁড়ায় এতগুলা লাইটের সামনে চিল্লায় চিল্লায় পড়াচ্ছি ভাই। আমিও তো ফ্যান অফ রাখছি। তুমি ফ্যান ছাড়া ক্লাস করতেছো, আমিও ফ্যান ছাড়া ক্লাস নিচ্ছি। আমি দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছি, আমার সামনে অনেকগুলা লাইট, আর তোমার সামনে শুধু তোমার মোবাইলের লাইট। কষ্ট করেই ভাই পড়াশোনা করতে হয়। হাসাহাসি না রে ভাই, হাসাহাসি হবে না এটা। না, খুনসুটি মানে হাসাহাসি না। আল্লাহ, তোমরা তো খুনসুটিও করতে পারবা না। কি করবা জীবনে বলো? কষ্ট করে ক্লাস করবে, হ্যাঁ, ফল পাবা ইনশাল্লাহ। ওহ, খুনসুটি মানে কি? খুনসুটি মানে হাসি খুশি না রে ভাই। খুনসুটি মানে হচ্ছে তামাশাপূর্ণ ঝগড়া। দেখবা, একটু একটু রসিকতা করে, একটু একটু ঝগড়া করে, বলে এগুলো কি? এগুলো হচ্ছে খুনসুটি, ঠিক আছে? স্বামী স্ত্রীরা খুনসুটি করে, একজন একজনের পচানি দেয়, একজন একজনের একটু মাইট দেয়, গালে এমন করে একটু মাইট দেয়, ঠিক আছে? এগুলো হচ্ছে খুনসুটি। দেখো, 146 নম্বর প্রশ্ন। খুনসুটি খুনসুটি করতে দেওয়ার মাইনে মিলো না। দেখো, 146 নম্বর নোভা আসছে এতক্ষণে। কি আছে? পরীক্ষা নোভা কইছিল এতক্ষণ ভাই। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার বানান ভুল লিখছো ভাই। কৃতজ্ঞতা থাকবে এত কষ্ট করে আমাদের ক্লাস নেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টাইপ করার সময় অনেক সময় এরকম আমারও মিস্টেক হয়। ওকে, দেখি এখন 147 নম্বর প্রশ্ন। মাসি পিসি গল্পে মাসি পিসি গল্পে কোন রোগের মহামারী ও কোন রোগের মহামারীর কথা বলা হয়েছে? মাসি পিসি গল্পে কোন রোগের মহামারীর কথা বলা হয়েছে? মাসি পিসি গল্পে কোন রোগের মহামারীর কথা বলা হয়েছে? মাসি পিসি গল্পে কোন রোগের মহামারীর কথা বলা হয়েছে বলো? মাসি পিসি গল্পে কোন রোগের মহামারীর কথা বলা হয়েছে? কলেরা, 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 কলেরা। এই কলেরাই তো হয়েছে আমাদের গল্পের নায়িকা আল্লাদির বাবা মা মারা যায়, কোন রোগে মারা গেছিল? কলেরা রোগে মারা গেছিল। তারপর আসি 148 নম্বর প্রশ্ন। বলছে সালতি। এই জায়গায় দেখো, সালতি। ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্নটা আসছিল। ঢাকা ইউনিভার্সিটিতে একবার পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। সালতি কোন কাঠের তৈরি? 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 সবাই লিখছো কলেরা, কলেরা, কলেরা। ওকে, বাবু লিখেছে কলেরা, ইবা লিখেছে কলেরা, ইবা লিখেছে অপশন এ ফারজানা ইভা। 148 কি হবে বলো? সালতি কোন কাঠের তৈরি? এনাম কিন্তু আমার খুনসুটি সহ্য করে না স্যার। তাহলে একটু কমায় করবা, খুনসুটি একটু কমায় দিবা, তাহলে সহ্য করবে। সহ্য করার মতোই করবা, তাহলে খুনসুটি সহ্য করবে। খুনসুটি করতে যায় বেশি বাইরো না, আস্তে আস্তে, হ্যাঁ, অল্প অল্প করে। খুনসুটি বলতেই তো হালকা তামাশাপূর্ণ ঝগড়া। তামাশা, হাসি তামাশার মধ্যে যে ঝগড়াটা হয় তাকে বলো খুনসুটি। হাসি তামাশা, যেটা মারামারি করা যাবে না, ঠিক আছে? অশান্তি দেওয়া যাবে হালকা হালকা করে। দেখো, সালতি কোন কাঠের তৈরি বলো? সালতি কোন কাঠের তৈরি? সবাই বলো, সালতি কোন কাঠের তৈরি? সালতি কোন কাঠের তৈরি? শাল বা তাল কাঠের তৈরি। সালতি কোন কাঠের তৈরি? তাল বা শাল কাঠের তৈরি। তাল বা শাল কাঠের তৈরি। সালতি কোন কাঠের তৈরি? সালতি হচ্ছে, ও আল্লাহ, এত বড় মিথ্যা কথা। তোমরা মিথ্যা কথা সত্য কথা কমায় কও, সামনে পরীক্ষা, মনোযোগ দিয়ে পড়ো। আর ছোট ভাইদেরকে একটু মেনশন করে শেয়ার করে দিয়ে যাবা, বলবা যে এই পেজে ক্লাস করবি রেগুলার, ঠিক আছে? ভালো করতে হলে ক্লাস করতে হবে। ওকে, আসি 149 নম্বর প্রশ্ন। বলছে মাসি পিসি গল্পে শেষ পর্যন্ত ঔজ্জ্বল্য লাভ করে, শেষ পর্যন্ত ঔজ্জ্বল্য লাভ করেছে কি? মাসি পিসি গল্পে শেষ পর্যন্ত কি লাভ করছে? মানে কি লাভ করছে শেষ পর্যন্ত? কোন বিষয়টা উজ্জ্বল হয়ে ধারণ করছে? মাসি পিসি গল্পে শেষ পর্যন্ত ঔজ্জ্বল্য লাভ করে কোনটি? আরিয়ান, এমডি আরিয়ান লিখেছে অপশন ঘ, অপশন ঘ।
অপশন গ, একটু আসি ভাই, একটু ক্লাসে মনোযোগ দিই, ক্লাসে মনোযোগ দিই। ক্লাস শেষে আমরা অনেক দুষ্টামি করবো, প্রয়োজনে আমার নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আমরা ফোন দিয়ে গল্প করবো ভাই। ক্লাসে সবার সময় নষ্ট করে এই যে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আমার নাম্বার দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আমার গ্রুপ করে রাইখা তোমরা ঝগড়া করো, দুষ্টামি করো, খুনসুটি করো, যা খুশি করো, কিন্তু ভাই ক্লাসের মধ্যে এখন আর সময় নষ্ট করা যাবে না, সামনে তোমাদের পরীক্ষা, একজনের জন্য সবার সময় নষ্ট করা যাবে না। ঠিক আছে, আমরা 149 নম্বর প্রশ্ন বলছে, মাসপিসি গল্পে শেষ পর্যন্ত ঔজ্জ্বল্য লাভ করেছে, শেষ পর্যন্ত কোন ঔজ্জ্বল্য লাভ করেছে? শেষ পর্যন্ত মাসি এবং পিসির, মাসি পিসির বুদ্ধি, মাসি পিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ, মাসি পিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ ঔজ্জ্বল্য লাভ করছে। মানে এই বিষয়টা সবচেয়ে বেশি দৃষ্টি দৃষ্টি কাটছে বা নজর কেড়েছে। মাসি পিসি, মাসি পিসি, মাসি পিসি গল্পে মানে কোন বিষয়টা সবচেয়ে বেশি উজ্জ্বল ভাবে ধারণ করছে? সেটা হচ্ছে মাসি এবং পিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ, বুদ্ধিদীপ্ত প্রতিরোধ, বুদ্ধিদীপ্ত প্রতিরোধ। এরপরে আসি 150 নম্বর প্রশ্ন, বলছে খারাপ লোক হলেও যোগু বাড়িতে এলে মাসি পিসি আদর করার কারণ কি? দেখো, যোগুকে, যোগু হচ্ছে আল্লাদির জামাই, যোগুকে, যোগু হচ্ছে আমাদের গল্পের আল্লাদি, আল্লাদির স্বামী, স্বামী। এই স্বামী কি করে? ধরে ধরে আল্লাদিরে মারধর করে, তাই না? তো আল্লাদির উপর নির্যাতন করে। তো বলছে যে খারাপ হোক, চোর হোক, যাই হোক, মানুষ মানে যেমনই হোক, সে তো জামাই, সে কি, সে হচ্ছে জামাই, জামাইকে কি করতে হবে? তাকে জামাই আদর করতে হবে। তারা খাসি বিক্রি করে জামাইরে কি করে? জামাইকে জামাই আদর করে। ভাই বিশ্বাস করে এরকম একটা শ্বশুর বাড়ি পাইলে আর কি লাগে। দেখো এত খারাপ মানুষ, এই যোগু মিয়া এত খারাপ মানুষ, এত খারাপ মানুষ হওয়ার পরও সে শ্বশুর বাড়িতে গেলে ফুফু শ্বশুর, মানে তার কিন্তু শ্বশুর বাড়ি না, ফুফু শাশুড়ি, একটা হচ্ছে খালা শাশুড়ি, খালা এবং ফুফুর বাড়িতে যায় যে পরিমাণ আদর আপ্যায়ন পাইরে ভাই, বিশ্বাস কর খুব আফসোস হয়, খুব আফসোস হয়। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা কি হবে বলো? জামাই প্রীতি না রে ভাই, এটা জামাই প্রীতি না, জামাই প্রীতি এত সহজ? জামাই ভালো এলে তাহলে জামাই প্রীতি হবে, এটা তো সামাজিকতা। জামাই আসলে কি করতে হবে? জামাইকে ভালো মন্দ খাওয়াইতে হবে, চোর হোক বাটপার হোক, জামাই তো, এরকম একটা সংলাপ আছে, এটা হচ্ছে সামাজিকতা। জামাই আসলে কি করতে হয়? জামাইকে জামাই আদর করতে হয়, এটা হচ্ছে সামাজিকতা। আহ, এরকম শ্বশুর বাড়ি কই পাওয়া যায় ভাই? খোঁজ খবর নাও। এটা কি হবে? রাইট অ্যান্সার কি হবে? কোনটা? অপশন ক না গ? না ভাই, এটা সামাজিকতা হবে, এটা সামাজিকতা হবে, এটা রাইট অ্যান্সার হবে সামাজিকতা, এটা রাইট অ্যান্সার হবে সামাজিকতা, রাইট অ্যান্সার সামাজিকতা। 150 রাইট অ্যান্সার সামাজিকতা, 150 রাইট অ্যান্সার সামাজিকতা, 150 রাইট অ্যান্সার হচ্ছে সামাজিকতা। তো তোমাদেরকে আমি একটা কথা বলি ভাই, আজকে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি সবাই নোট করছো? ওকে, তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে, কি লাগে, আমার ক্লাস যদি ভালো লাগে, তোমরা একটু কষ্ট করে ভাই, একটু কষ্ট করে, তোমাদের তো এখন আর সময় নাই, এইচএসসি 26 ব্যাচ, এই এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টদেরকে আমার পেজটা সম্পর্কে একটু জানাবা, একটু রিকমেন্ড করবা, ঠিক আছে? আমি আশা করি এইচএসসি 26 ব্যাচটাকে আমি ধরে ধরে বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের প্রত্যেকটা পার্ট, আমি তো তোমাদেরকে ভালো করে পড়াইতে পারি নাই তোমাদের এইচএসসির আগে, কিন্তু আমি বাংলা ব্যাকরণের প্রত্যেকটা পার্ট পড়াবো। বাংলা প্রথম পত্র, প্রথম পত্রের, যেমন প্রথম পত্র কি কি আছে তোমাদের? আছে গদ্য, আছে গদ্য, আছে পদ্য, আছে নাটক, আছে এবং উপন্যাস আছে। আমি প্রত্যেকটা পার্ট একটা একটা করে ধরে, একটা একটা করে ধরে, আলাদা আলাদা ক্লাসে, আলাদা আলাদা ক্লাসে কিভাবে সিকিউ লিখবে, কিভাবে এমসিকিউ লিখবে, এমসিকিউ দাগাবে, কিভাবে প্রশ্ন সমাধান করবে, কিভাবে অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হয়, কিভাবে প্রয়োগমূলক প্রশ্ন লিখতে হয়, এগুলো ধরে ধরে আমি পড়াবো, ধরে ধরে পড়াবো। তো দেখো, আমি তোমাদেরকে এইটাই বলি যে তোমাদের এইচএসসি 26 ব্যাচের যে শিক্ষার্থী আছে তাদেরকে একটু আমার পেজটা সম্পর্কে, এই রাশেদ স্যার পেজটাতে একটু ইনভাইট করে দিবা, ইনভাইট করে দিবা, বলবা এই পেজটাতে যারা ক্লাস করে। আর তোমরা যারা কমার্সের আছো, কমার্সের, তোমরা যারা কমার্সের আছো, তোমরা চাইলে এইচএসসি পরীক্ষার পরে আমার কাছে এডমিশনের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এডমিশনের জন্য আমার কাছে তোমরা পড়তে পারো। আমি তোমাদেরকে একদম সামান্য অল্প টাকায় তোমাদেরকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য পড়াবো, আমি ধরে ধরে পড়াবো। আমি চাই আমার স্টুডেন্টদেরকে আমি ভালো পড়াইতে। হ্যাঁ, যারা যারা সব শেষ, আপনার ধন্যবাদ জানাই। আপনার পেজ সম্পর্কে জুনিয়রদের বলবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, যারা যারা আমার সাথে যুক্ত আছো সবাই একটু ক্লাস শেষ, এখন একটু আমার রাশেদ স্যার পেজে, রাশেদ স্যার, রাশেদ স্যার পেজে একটু ইনবক্স করবা, রাশেদ স্যার পেজে ইনবক্স, ইনবক্স করবা। আমি তোমাদেরকে রাশেদ স্যার পেজে তোমাদেরকে পিডিএফ,
এই পিডিএফ দিয়ে দিব। আজকে 50টা পড়াইছি না, এই 50টা আর আগে আছে 100, এই 150টার পিডিএফ আমি দুইটা ভাগে, এক ভাগে হচ্ছে 100 এমসিকিউ পিডিএফ, আরেক ভাগে হচ্ছে 50টার পিডিএফ দিয়ে দিব। আর আগামীকাল আমি 5 পর্বে বলছিলাম, আমি এই জায়গায় কথা রাখতে পারি নাই, আমি 6 পর্বে ক্লাসটা নিতে হবে। 7টা 15 আগামীকালকে আমি ক্লাস দিব। এই ক্লাসে আমি তোমাদের যে বাকি যে গদ্যগুলো আছে, নাটক নাটক আছে বাকি, আর হচ্ছে উপন্যাস, নাটক উপন্যাস আর বাকি যে গল্পগুলো আছে সেগুলোর উপরে আমি আর বাকি 50টা এমসিকিউ তোমাদের আগামীকাল সন্ধ্যা 7টায় ক্লাস দিব। আগামীকাল ক্লাসটা করলেই 7টা না 10টায় না, আগামীকাল 7টায়, সন্ধ্যা 7টা 15-তে, সন্ধ্যা 7টা 15-তে আগামীকাল আবার আগের টাইম চলে যাবে, সন্ধ্যা 7টা 15-তে আমরা ক্লাস নিব। আশা করি আগামীকাল আরো 50টা এমসিকিউ পড়াবো, যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আমার ক্লাস একটু ভালো লাগে, কষ্ট করে এই দেখো এইভাবে লিখবা, RASHED, রাশেদ, SIR, স্যার। এই রাশেদ স্যার লেখা ইউটিউবে একটু সার্চ দিও, আমাকে পেয়ে যাবা। আর আমার এই 5টা পর্বের ক্লাস এখনই তোমাদের ইউটিউবে আপলোড হবে সিকোয়েন্স করে। তোমরা টাইনা টাইনা, ফেসবুকে তো টানাটানি করা যায় না, ইউটিউবে তুমি 2x দিয়ে 3x দিয়ে টাইনা টাইনা ক্লাসগুলো করতে পারবা। এই ক্লাসগুলো ইউটিউবে দেওয়া থাকবে। তোমরা একটু কষ্ট করে রাশেদ স্যার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের এডমিশন সময় যদি কোনো সমস্যা হয়, কোনো টপিক জানতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, নেক্সট কোন টপিকে ভিডিও চাচ্ছ, কোন টপিক্সে ক্লাস চাচ্ছ, আমাকে জানাবা। আমি ইনশাল্লাহ তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি রাশিদুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি। আর তোমাদেরকে আগামী 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। সবাই একটু রাশেদ স্যার পেজে ইনবক্স করে রাখো। যে যেই পেজ থেকে ক্লাস করছো, কষ্ট করে রাশেদ স্যার পেজে ইনবক্স করো, না হয় কিন্তু আমি তোমাদের ক্লাসগুলো মানে তোমাদের পিডিএফটা দিতে পারবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টা 15 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকো, সে পর্যন্ত সুস্থ থাকো। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফিজ।